হ্যালো সবাইকে। সো এইচএসসির বায়োলজি সেকেন্ড পেপারে এখন হচ্ছে আমরা এমসিকিউ অংশ নিয়ে আলোচনা করব, যেহেতু অনেকগুলো চ্যাপ্টার আছে সেকেন্ড পেপারের। তো যতগুলো টাইপ থেকে কোশ্চেন আসা সম্ভব আমরা দেখার ট্রাই করব, যাতে প্রশ্ন যেভাবে আসুক পরীক্ষার হলে আমরা কমন পেয়ে যাই। আর এই ক্লাসটা নিয়মিত অনিয়মিত দুইটা গ্রুপের জন্যই কার্যকর হবে, সো টেনশনের কিছু নাই। ক্লাসের যে পিডিএফটা এটা আমি ওয়েবসাইটে দিয়ে দিব, সো ওখান থেকে তুমি ইজিলি দেখতে পারবা। যাদের প্রিপারেশন ভালো তাদের তো এই ক্লাসের মাধ্যমে খুব ভালো একটা রিভিশন হয়ে যাবে। আর যাদের প্রিপারেশনের অবস্থা খারাপ বা বই পড়তে মন চাচ্ছে না, তুমি অলরেডি অনেক বেশি পিছিয়ে আছো, তাদের কিন্তু ক্লাসের মাধ্যমেই 100% প্রিপারেশন হয়ে যাবে বা এনাফ প্রিপারেশন হয়ে যাবে। আমরা একদম স্ক্র্যাচ থেকে অ্যাকচুয়ালি শুরু করবো। একদম প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে প্রাণীর শ্রেণীবিন্যাস, তো সেখান থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে দেখো। এখানে বলতেছে কোন পর্বের প্রাণীতে র্যাবিডিটিফর্ম লার্ভা দশা দেখা যায়। তো লার্ভা দশা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কোনো সময় চলে আসতে পারে। তো র্যাবিডিটিফর্মের কথা যেহেতু বলছে, এটা হবে হচ্ছে নেমাটোডা। এছাড়াও এখানে যদি প্ল্যানুলার কথা বলে তাহলে হচ্ছে এটার অ্যান্সার হবে নিডারিয়া। আর ট্রোকোফোরের কথা যদি বলে তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে অ্যানিলিডা। সো আমি কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করে দিয়েছি, তোমার কাজ হবে এগুলো কিন্তু পড়ে ফেলা, কারণ সিমিলার টাইপের কোশ্চেন চলে আসতে পারে। পরবর্তী প্রশ্নে বলতেছে যে সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয় কোন পর্বকে, এটা হচ্ছে নিডারিয়া। দ্বিস্তরী প্রাণীর দেহ গহ্বরকে কি বলা হয়ে থাকে, তো এখানে কিন্তু হচ্ছে আমরা দ্বিস্তরী প্রাণীর গহ্বরকে সিলেন্টেরন বলতে পারি। এছাড়াও এখানে কিছু ইনফরমেশন জেনে রাখতে হবে, যেমন প্রাণীর যে ভ্রূণ দেহ রয়েছে এটা কিন্তু অ্যাক্টোডাম এবং এন্ডোডাম নামে দুইটা কোষ স্তর দ্বারা হচ্ছে আলাদা করা। আর স্তর দুটির মধ্যে যে জেলির মতো অংশ থাকে এটাকে কিন্তু হচ্ছে মেসোগ্লিয়া বলা হয়ে থাকে। নিচের কোনটিতে ওরিও প্রতিসাম্য দেখা যায়, তো এখানে হচ্ছে ওরিও প্রতিসাম্য আমরা দেখতে পাই হচ্ছে জেলিফিশে। এছাড়াও কিন্তু জেলিফিশ বাদে হাইড্রা এবং সি অ্যানিমনেও কিন্তু এই ওরিও প্রতিসাম্যতা লক্ষ্য করা যায়। আর তোমাকে যদি বলে অপ্রতিসম প্রাণী কোনটা, তাইলে এটার অ্যান্সার হবে হচ্ছে শামুক। আর দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী হইল মানুষ এবং প্রজাপতি। পরবর্তী প্রশ্নে বলতেছে যে ইউরোকর্ডাটা পর্বের বৈশিষ্ট্য কোনটা, তো এখানে অপশান টেস্ট করলে জাস্ট একটা মাত্রই অ্যান্সার আসে, সেটা হলো প্রতিপ রূপান্তর ঘটে। সো এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। নালিকাপথ কোন পর্বের প্রাণীর চলনাঙ্গ, নালিকাপথ হচ্ছে আমাদের একাইনোডার্মাটা পর্বের প্রাণীর কিন্তু চলনাঙ্গ। প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটা, সো আর্থ্রোপোডা কিন্তু হচ্ছে আমাদের বৃহত্তম পর্ব, সো অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা। অরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে, আমরা কিন্তু হচ্ছে আর্থ্রোপোডাতে হচ্ছে অরিও ক্লিভেজটা দেখতে পাই। একটা উদ্দীপক দিছে, বলতেছে যে প্রাণী জগতে কতগুলো প্রাণী রয়েছে যাদের কখনো গলবিলীয় ফুলকারন্ধ থাকে না। তো গলবিলীয় ফুলকারন্ধ থাকবে না, এটা আমাদের হচ্ছে একটা কিওয়ার্ড। তো এখন পরবর্তীতে আমাদের বলতেছে যে সংশ্লিষ্ট প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক। তো আমরা কিন্তু জানি যে প্রথমটা অ্যান্সার হবে স্নায়ুরজ্জু, এদের কিন্তু নিরেট থাকবে। ইলাস্টিনযুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে দেখা যায়, নেমাটোডাতে আমরা এটা দেখতে পাই। কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াস একজন বিজ্ঞানী, তো বলতেছে যে ওনার অবদান সবচেয়ে বেশি, তো শ্রেণীতত্ত্বে কিন্তু ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি। নিম্নের কোন প্রাণী অ্যাসিলোমেট, সো অপশান যদি তুমি দেখো এখানে হচ্ছে জাস্ট ফিতাকৃমি যেটা রয়েছে এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাসিলোমেট। কোন শ্রেণীতে 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকারন্ধ পাওয়া যায়, এটা কিন্তু মিক্সিনি হবে, অর্থাৎ মিক্সিনিতে আমরা কিন্তু হচ্ছে 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকারন্ধ দেখতে পাই। নেফ্রিডিয়া কোন তন্ত্রের সাথে সম্পর্কিত, আমাদের রেচনের সাথে হচ্ছে নেফ্রিডিয়ার সম্পর্ক রয়েছে, অ্যান্সার হবে এ নাম্বারটা। ঝিনুক কোন পর্বের প্রাণী, ঝিনুক হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। নালিকাপথ আবারও চলে আসছে, ওই যে একাইনোডার্মাটা, বলতেছে যে নালিকাপথ কোন পর্বের প্রাণীর চলনাঙ্গ, এটা হচ্ছে একাইনোডার্মাটা হবে। একাইনোডার্মাটাতে আমরা কিন্তু এই নালিকাপথটা পেয়ে যাব। ইউরোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য কোনটা, আচ্ছা এখানে একটু অপশান টেস্ট করতে হবে। সো চলো আমরা হচ্ছে অপশান টেস্টগুলো করি। দেহ টিউনিক দ্বারা হচ্ছে আবৃত, এটা কিন্তু সঠিক। এরপর পরিণত প্রাণীরা নিশ্চল, এটাও কিন্তু হচ্ছে সঠিক। আজীবন নটকট উপস্থিত থাকে, এটা কিন্তু সঠিক না, তার মানে 1 এবং 2 হবে অ্যান্সার, মানে ক নাম্বারটা। এর পরবর্তী প্রশ্নে বলতেছে যে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে পাওয়া যায়, আমরা কিন্তু এটা কুমিরে পেয়ে থাকি। কুমিরে আমরা সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পেয়ে থাকি। নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে, এটা হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডাতে আমরা কিন্তু হচ্ছে নেফ্রিডিয়া পাবো। একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটা, পানি সংবহন তন্ত্র। এরপর ওরিও প্রতিসাম্যতার উদাহরণ কোনটা, হাইড্রা বা সি অ্যানিমন, এখানে যেহেতু হাইড্রা আছে সো হাইড্রা অ্যান্সার হবে। এরপর একটা চিত্র আছে, তো এই চিত্রটা তোমরা বুঝতেই পারতেছো যে এটা কিন্তু হচ্ছে প্লাটিহেলমিনথেস, তো এটা কিন্তু বইয়ে আছে, তো এটার অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা। তো ওই সেম চিত্রটা দিয়ে বলতেছে যে উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি বৈশিষ্ট্য কী, তো এখানে কিন্তু ওই যে প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য চাইছে। তো আমরা একটু অপশান টেস্ট করব, অ্যাসিলোমেট হবে কি না, অবশ্যই হবে। এবার হচ্ছে রেচন অঙ্গ শিখাকোষ, হ্যাঁ এটাও কিন্তু হবে। এটা কি মুক্তজীবী, না এটা কিন্তু হচ্ছে মুক্তজীবী না, তার মানে 1 এবং 2 হবে হচ্ছে অ্যান্সার।
নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়? সো এটার অ্যান্সার হচ্ছে রেডুলা। তোমরা হচ্ছে ক্লাসের সাথে সাথেই একটু মেমোরাইজ করার ট্রাই করো, যাতে করে তোমাদের ক্লাসটা করলেই পড়াটা হয়ে যায়। পরবর্তী প্রশ্নে বলতেছে যে স্কলিওডন ল্যাটিকোডাস এর আইস কোন ধরনের? তো এটা হচ্ছে প্লাকয়েড ধরনের। নিম্নের কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? আমরা কিন্তু জানি যে সাপ অর্থাৎ নাজা এটা কিন্তু হচ্ছে আমাদের শীতল রক্ত বিশিষ্ট প্রাণীর মধ্যে পড়ে। এরপরে হইল ঘাস ফড়িংয়ের অ্যান্টিনা পরিষ্কারে অংশ নেয় কোনটা? ম্যাক্সিলা কিন্তু আমাদের অ্যান্টিনা পরিষ্কারে অংশ নেয়। পরবর্তী প্রশ্নে একটা উদ্দীপকের চিত্র দেওয়া আছে, তো তোমরা এই চিত্রটা বইয়ে দেখছো। তো এখানে বলতেছে যে উদ্দীপকের অঙ্গটির কাজ কি? তো এই অঙ্গটার কাজ কিন্তু আমরা জানি যে প্লবতা রক্ষা করা, অভিযোজনক্ষম, এরপর হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টি করে। তার মানে আমাদের তিনটাই হবে কিন্তু অ্যান্সার। হাইড্রার নাইট্রোজেন ঘটিত বর্জ্য থেকে শৈবালের কিসের চাহিদা পূরণ হয়? এটা কিন্তু প্রোটিনের চাহিদা হচ্ছে পূরণ হয়ে থাকে শৈবালের। পতঙ্গের পায়ের কক্সা পরবর্তী অংশটি কোনটা? এটা হইল ট্রোকান্টার। রুই মাছের বায়ুথলিতে রক্ত সরবরাহ করে কোন ধমনী? এটা হচ্ছে সিলিয়াকো মেসেন্টারি হচ্ছে আমাদের রুই মাছের বায়ুথলিতে রক্ত সরবরাহ করে। এছাড়াও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমি অ্যাড করে দিয়েছি, যেমন ইলিয়াক ধমনী শ্রোণী পাখনায় রক্ত সংবহন করে, এরপর প্যারাইটাল ধমনী দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে। সো এগুলো কিন্তু আমরা হচ্ছে একটু ডিটেলটা দেখে নিব, যাতে সিমিলার টাইপের প্রশ্ন আসলে আমরা পারি। ঘাস ফড়িংয়ের স্তিমিত আলোকে দর্শনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? এটা হচ্ছে উভয় আলোক রশ্মি গ্রহণ করবে। ঘাস ফড়িংয়ের মস্তকের আয়তাকার প্লেটটির নাম কি? এটা হইল ক্লাইপিয়াস। এছাড়াও কিন্তু আমাদের ঘাস ফড়িংয়ের মস্তকের পৃষ্ঠদেশের যে ত্রিকোণাকার অঞ্চল, সেটার নাম হচ্ছে ভার্টেক্স, আর মস্তকের দুই পাশের অংশটির নাম হচ্ছে জেনা, এবং কপালের দিকে যে চওড়া অংশটি সেটা কিন্তু হচ্ছে ফ্রন্স। রুই মাছের ফুলকার আর্চের সংখ্যা কত? এটা হচ্ছে 5টা। এরপর একটা চিত্র আছে, তো এই চিত্রটা দেখে তোমরা বুঝতে পারতেছো এটা হচ্ছে মালপিজিয়ান নালিকা। তো এখানে বলতেছে রেচন অঙ্গটির নাম কি? এটা হচ্ছে মালপিজিয়ান নালিকা। তো এইটার বৈশিষ্ট্য চাইছে, তো আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলো দেখি, যে পরিপাক নালীতে এটা উন্মুক্ত থাকে কিনা? অবশ্যই থাকে। হিমোসিল হতে বিভাগীয় বর্জ্য সংগ্রহণ করে কিনা? অবশ্যই করে। আর মাইক্রোভিলাই সম্মিলিতভাবে ব্রাশ বর্ডার গঠন করে কিনা? অবশ্যই করে। তার মানে তিনটাই কিন্তু হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্নে বলতেছে যে ভলভেন নেমাটোসিস্টের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? শীর্ষদেশ হচ্ছে বদ্ধ, এটা ঠিক আছে। আঠালো রস ক্ষরণ করে, এটা কিন্তু হবে না। আর সূত্রটি হচ্ছে প্যাঁচানো, এটা ঠিক আছে। তার মানে 1 এবং 3 হচ্ছে এটার অ্যান্সার। ঘাস ফড়িংয়ের পায়ের অংশ কোনটা? এটা হলো কক্সা ঘাস ফড়িংয়ের পায়ের অংশ। নিচের কোনটা সঠিক? এখানে তুমি যদি হচ্ছে ফ্লো চার্টটা দেখো, তাহলে এখানে তুমি হচ্ছে পাবা যে 4 নম্বরে যেটা রয়েছে উগোনিয়া থেকে ও সাইড, তারপর হচ্ছে ওটির, তারপর হইল ডিম্বাণু। এইটা কিন্তু আমাদের সঠিক ফ্লো চার্ট। তার মানে 4 নম্বরটা হবে হচ্ছে অ্যান্সার। ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীর কোন অংশটি প্রতিবিম্ব সৃষ্টি করে? প্রতিবিম্ব সৃষ্টি করে হচ্ছে র্যাবডম। আর রুই মাছের রক্ত সংবহন কোন ধরনের? এটা হইল একচক্রীয়। এরপর একটা চিত্র আছে, তো এই চিত্রটাতে এ যে স্থানটার কথা বলতেছে, তো এটা কি? এটা হচ্ছে সার্কুলি। ওকে, আর এটার বৈশিষ্ট্য চাইছে, তো এটার বৈশিষ্ট্য আমরা একটু দেখি। সার্কুলি হচ্ছে অস্থি দ্বারা গঠিত, ঠিক আছে। অ্যানুলি থাকে, এটাও ঠিক আছে। বয়স এবং বৃদ্ধি এটা হচ্ছে নির্ণয় করে, এটাও কিন্তু ঠিক আছে। তার মানে 1, 2, 3 তিনটাই কিন্তু হচ্ছে অ্যান্সার। রুই মাছের বক্ষ পাখনায় রশ্মির সংখ্যা কত? এটা হলো 17টা। এছাড়াও তোমরা একটু জেনে রাখবা যে পায়ু পাখনার রশ্মির সংখ্যা হচ্ছে 6 থেকে 7টা। এরপর পুচ্ছ পাখনায় 19টা। রুই মাছের প্রধান প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র কোনটা? এটা হচ্ছে হালদা নদী। পরবর্তীতে একটা বহুপদী প্রশ্ন এখানে বলতেছে যে ঘাস ফড়িংয়ের উদরের খণ্ডকে বিদ্যমান, তো কি কি বিদ্যমান আছে এটা একটু দেখি আমরা। টার্গাম থাকে কিনা? অবশ্যই থাকবে। স্টারনাম থাকবে কিনা? অবশ্যই থাকবে। গ্লিউরন থাকবে কিনা? এটা কিন্তু থাকবে না। তার মানে 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। এই দুইটাই হচ্ছে আমরা ঘাস ফড়িংয়ের উদরের খণ্ডকে পাই। এরপর একটা চিত্র দেয়া আছে, বলতেছে যে এই উদ্দীপকের চিত্রের অংশটা কি? এটা কিন্তু হচ্ছে মেন্টাম। ওকে, পরবর্তীতে ওই সেম মেন্টামের চিত্রটা দিয়ে বলতেছে যে উপাঙ্গটির ক্ষেত্রে কোনটি সঠিক। সো এখানে কিন্তু দেখো যে খাদ্য চূর্ণকরণে এটা সাহায্য করে কিনা? এটা কিন্তু হবে না, কারণ এটা খাদ্য চূর্ণকরণের সাথে সম্পর্ক নেই। এটি অধোষ্ট, এটা ঠিক আছে। পাল্প বিদ্যমান, এটাও ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 2 এবং 3। কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? এটা হচ্ছে ইন্টারস্টিশিয়ালের কারণে আমরা কিন্তু হাইড্রাকে অমর প্রাণী বলতেছি। হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে? এটা হচ্ছে প্যানিট্রেন্টে কিন্তু হচ্ছে আমরা ফেনল দেখতে পাই। ঘাস ফড়িংয়ের মাথার স্ক্লোরাইড কোনটি? এটা হচ্ছে ভার্টেক্স, যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই ব্যাখ্যায় পড়াইছিলাম। এরপর একটা চিত্র আছে, বলতেছে যে চিত্রের প্রাণীটি খাদ্যাভ্যাস কোন ধরনের? তো আমরা হচ্ছে এটা জানি, এই চিত্রটা আমাদের কাছে খুব পরিচিত। এর খাদ্যাভ্যাস কিন্তু হচ্ছে মাংসাশী ধরনের। কোন অংশটি ঘাস ফড়িংয়ের পৌষ্টিক নালীর প্রোক্টোডিয়ামের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে রেকটাম।
পরবর্তীতে একটা চিত্র আছে, তো এই চিত্রটা দিয়ে বলতেছে যে চিত্রের অঙ্গটির প্রকোষ্ঠ সংখ্যা কত। তো এখানে কিন্তু আমরা প্রকোষ্ঠ সংখ্যা পাবো হচ্ছে 2টা। ওই সেম চিত্রটা দিয়ে তোমাকে বলতেছে যে চিত্রের অঙ্গটির বৈশিষ্ট্য কোনটা। তো আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলো দেখি, বালবাস আর্টেরিওসাস বিদ্যমান কিনা, এটা ঠিক আছে। এরপর একচক্রীয় সংবহনতন্ত্রের অংশ, এটাও ঠিক আছে। অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, এটা কিন্তু ঠিক নাই। তার মানে আমাদের 1 এবং 2 কিন্তু হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্নে এক্স নামে চিহ্নিত যে অংশটার কথা বলা হয়েছে এটাই কিন্তু হচ্ছে আমাদের বালবাস আর্টেরিওসাস, যেটা আমরা দেখলাম। কোন ধরনের নেমাটোসিস্টের সূত্রক চাবুকের ন্যায় কাঁটাযুক্ত? এটা হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট। পরবর্তী প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে মালপেজিয়া নালিকার। তো এখানে বলতেছে যে এই অঙ্গটা কোথায় পাওয়া যায়। তো আমরা কিন্তু এটা 2টা জায়গাতে পাই, একটা হচ্ছে ঘাসফড়িংয়ে এবং আরশোলাতে। আমরা কিন্তু এটা রুই মাছে পাই না। সো 1 এবং 2 হবে অ্যান্সার। আর এই অঙ্গটার বৈশিষ্ট্যটা কি? পরিপাক নালীতে উন্মুক্ত, এটা ঠিক আছে। রেচন পদার্থ নিষ্কাশন করে, এটাও ঠিক আছে। হিমোসিল হতে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে, এটাও ঠিক আছে। তার মানে 1, 2, 3 তিনটাই কিন্তু অ্যান্সার। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির আবৃতকারী পর্দার নাম কি? এটা হচ্ছে গ্লিন্স ক্যাপসুল। পাকস্থলী ও অন্ত্রের মিউকোসা হতে ক্ষরিত হরমোন কোনটা? এটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। নিচের কোন তথ্যটি সঠিক? এখানে কিন্তু একটা ফ্লো চার্ট তোমাকে দিয়েছে। তো এখানে কিন্তু আমরা জানি যে জাইমোজেনিক কোষ থেকে কি হয়? পেপসিনোজেন ক্ষরণ হয়। সো এই জন্য আমাদের প্রথমটাই কিন্তু হচ্ছে সঠিক অ্যান্সার, বাকিগুলো কিন্তু ঠিক নাই। তো এখানে আমি হচ্ছে একটু ডিটেলে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, যাতে করে এই টাইপের প্রশ্ন আসলে যাতে পারা যায়। পরবর্তী প্রশ্নে একটা উদ্দীপকে একটা রিয়াকশন দেওয়া আছে। তো এখানে বলতেছে ফসফোলিপিড থেকে কী কী তৈরি হবে? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং আরেকটা এ চিহ্নিত করে রাখছে। সো এখানে কি বসবে? তো আমরা কিন্তু জানি এখানে বসবে হচ্ছে ফসফরিক অ্যাসিড। পিত্তরস ক্ষরিত হয় কোনটি থেকে? যকৃৎ থেকে কিন্তু হচ্ছে আমাদের পিত্তরসটা ক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, একটা বহুপদী প্রশ্ন। জিহ্বা এবং চোয়ালের নিচে অবস্থিত গ্রন্থি নিঃসৃত এনজাইম কোনগুলা? তো এখানে হচ্ছে অ্যামাইলেস এবং লাইসোজাইম হচ্ছে এই জিহ্বা বা চোয়ালের নিচে অবস্থিত গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম। কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? রেনিন হচ্ছে আমাদের আমিষ পরিপাককারী এনজাইম। সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায়? এটা হচ্ছে জেজু নামে আমাদের কিন্তু সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয়। একটা চিত্র দেয়া আছে। তো এখানে এ যে জায়গার কথা বলতেছে, তো এটা কি? এটা হচ্ছে আমাদের সাইনোসয়েড। আর এখানে হচ্ছে পরবর্তীতে ওই সেম চিত্রটা দিয়ে এখানে বলতেছে যে উপরের চিত্রে কী কী আছে। তো এখানে আমরা হচ্ছে হেপাটিক লোবিউল পাবো, এখানে হচ্ছে আমরা কেন্দ্রীয় শিরা পাবো, কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কিন্তু আমরা হচ্ছে এখানে পাবো না। তার মানে 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। লালা গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচক নিম্নের কোনটি? এটা হচ্ছে মল্টেজ। আর অগ্নাশয় থেকে নিঃসৃত হয় কোনগুলা? এটা হলো ইনসুলিন এবং ট্রিপসিন। তার মানে 2 এবং 3 হচ্ছে অ্যান্সার। পরবর্তীতে একটা রিয়াকশন দিছে যে কেসিন প্লাস পানি, এখান থেকে হচ্ছে প্যারাকেসিন। তো এই যে যে তোমার প্রভাবকটা রয়েছে এটা কি? তো এখানে যে এনজাইমটা কাজ করবে এটা হচ্ছে রেনিন। আর সেম প্রশ্নে বলতেছে যদি প্যারাকেসিন ভাঙে তাহলে আমরা কি পাই? আমরা পাবো হচ্ছে পেপটন। কোথায় ইউরিয়া সার তৈরি হয়? যকৃতে কিন্তু হচ্ছে ইউরিয়া সার তৈরি হয়। এখানে পরবর্তী প্রশ্নে একটা চিত্র দেয়া আছে। তো এই চিত্রে বলতেছে এ যে অংশটা রয়েছে এটা কয় খণ্ডে বিভক্ত? এটা কিন্তু আমরা জানি এটা হচ্ছে 4 খণ্ডে বিভক্ত। আর ওই সেম প্রশ্নটাতেই তোমাকে যদি বলে এই যে বি যে জায়গাটা রয়েছে, তো বি হতে নিঃসৃত রসে কি পাওয়া যায়? আমরা কিন্তু এখানে বিভিন্ন উৎসেচক পাবো এবং হচ্ছে বিভিন্ন প্রাণরস কিন্তু পাবো। তার মানে 2 এবং 3 হচ্ছে অ্যান্সার। ওই সেম চিত্রটাতেই সি যে জায়গাটা চিহ্নিত ছিল, তো বলতেছে যে সি অঙ্গের কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক নিঃসৃত হয়? এটা হচ্ছে অক্সিনটিক। পরবর্তীতে একটা উদ্দীপকে বলতেছে সালামের বয়স 16 বছর, তার দৈহিক ওজন হচ্ছে 55 কেজি এবং উচ্চতা হচ্ছে 1.25 মিটার। তাহলে এর বিএমআই এর মান কত হবে? সো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে 35.20। আর সেম প্রশ্নটা দিয়েই যদি তোমাকে বলে যে এই 35.20 এটা অ্যাকচুয়ালি বিএমআই নির্দেশিকার কোন শ্রেণীতে পড়ে? এটা হচ্ছে স্থূলতার 2য় স্তরে পড়ে। মল জাতীয় পদার্থ কোথায় জমা থাকে? মল জাতীয় পদার্থ জমা থাকে হচ্ছে মলাশয়ে এবং হচ্ছে সিগময়েড কোলনে। তার মানে 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। কোন শ্বেত রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে? বেসোফিল কিন্তু হচ্ছে আমাদের হেপারিন ক্ষরণ করে। পরবর্তী প্রশ্নে লসিকার কাজ জানতে চাইছে। তো লসিকার কাজ কী কী? এটা একটু আমরা অপশানে দেখি। অন্ত্র হতে চর্বিতে দ্রবণীয় ভিটামিন শোষণ করা, এটা ঠিক আছে। দেহের রোগ প্রতিরোধে সাহায্য করা, এটাও ঠিক আছে। কোষ হতে বিপাকীয় বজ্র রক্তে নিয়ে আসা, এটাও কিন্তু ঠিক আছে। তার মানে 3টাই হচ্ছে অ্যান্সার। পরবর্তীতে আমাদের কিন্তু হচ্ছে একটা উদ্দীপক দেয়া আছে। তো বলতেছে এ যে চিহ্নিত অংশ রয়েছে, তো এখানে রক্তবাহিকার নাম কি? এটা হচ্ছে পালমোনারি ধমনী।
আর রক্ত তঞ্চনকারী নিচের কোন ফ্যাক্টরটির নাম ক্রিসমাস ফ্যাক্টর, এটা হচ্ছে এই যে ফ্যাক্টর 9। এর পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে, প্রাকৃতিক পেসমেকার বলা হয় কোনটিকে? আমরা জানি যে সাইনো অ্যাট্রিয়াল নোডকে কিন্তু হচ্ছে প্রাকৃতিক পেসমেকার বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্নে বলতেছে যে ইউসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে অম্লধর্মিতা কিন্তু এটা দেখায়, এই জন্য হচ্ছে ইউসিনোফিলের ক্ষেত্রে অম্লধর্মী এটা কিন্তু সঠিক। ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় কত সেকেন্ড? এটা হচ্ছে 0.5। এছাড়াও অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময়কাল হচ্ছে 0.7, ভেন্ট্রিকলের সিস্টলের সময়কাল হচ্ছে 0.3, আর অ্যাট্রিয়ামের সিস্টলের সময়কাল হচ্ছে 0.1। সো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে রাখতে হবে। মায়োজেনিক নিয়ন্ত্রণের গতিপথ কোনটা? তো তোমরা কিন্তু হচ্ছে জানো যে প্রথমটাই হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে একটা উদ্দীপকের চিত্র দেয়া আছে, তো এই এক্স চিহ্নিত অংশের কাজ জানতে চাইছে। তো এক্স চিহ্নিত যে অংশটা রয়েছে এটাকে হচ্ছে আমরা প্লীহা বলি। তো এই প্লীহার কাজ যদি আমরা জানি তাহলে কিন্তু হচ্ছে এমসিকিউ করা সহজ হবে। তো এখানে অপশানগুলো একটু দেখতে হবে। দেহ তরলের ভারসাম্য রক্ষা করে, এটা ঠিক আছে। রক্তের প্রধান ছাঁকুনি, এটাও ঠিক আছে। জীবাণু ধ্বংস করা, এটাও কিন্তু ঠিক আছে। তার মানে 1, 2, 3 তিনটাই কিন্তু অ্যান্সার। ওয়াই যে চিহ্নিত অংশটা রয়েছে এখানে বলতেছে যে ওয়াই চিহ্নিত অংশটি কোন অঙ্গের সাথে যুক্ত? এটা হচ্ছে অগ্ন্যাশয়ের সাথে হচ্ছে যুক্ত। পরবর্তী প্রশ্নে আরেকটা উদ্দীপকে একটা চিত্র দেওয়া হয়েছে। তো এখানে বলতেছে যে এক্স অংশের কথা, যে এক্স অংশের প্রতিস্থাপনে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে কোনো লিড প্রবেশ করানো হয় না? এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম হবে। আর সেম জিনিসটা যদি তোমাকে ওয়াইয়ের ক্ষেত্রে বলে যে ওয়াইয়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে সংযোগী টিস্যু। রসিকার কাজ কি? তো এটা কিন্তু হচ্ছে আমরা একটু আগেও দেখছি, বাট তারপরেও আমরা যদি আরেকটু দেখি যে লিপিড পরিবহন করবে কিনা, অবশ্যই করবে। দেহের প্রতিরক্ষা করবে কিনা, করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে কিনা, করবে। তার মানে 1, 2, 3 তিনটাই কিন্তু অ্যান্সার। পরবর্তীতে আমাদের একটা অনুপাত চাইছে যে লোহিত কণিকা এবং শ্বেত রক্ত কণিকার যে অনুপাত এটা কত? এটা হচ্ছে 700:1। রক্তনালীতে রক্ত জমাটবদ্ধ না হওয়ার জন্য কোনটি দায়ী? এটা হচ্ছে হেপারিন। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? এটা হচ্ছে ফাইব্রিন আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরবর্তী প্রশ্নে বলতেছে যে হৃৎপিণ্ডের মায়োজেনিক হৃৎস্পন্দনে বিদ্যুৎ প্রবাহের সঠিক গতিপথ কোনটা? এটা কিন্তু আমরা দেখে আসছি, এই যে সি নাম্বারটা, যে এসএন থেকে এভিএনে যাবে, তারপর বান্ডেল অফ হিজে যাবে, তারপর হচ্ছে পার্কিনজি তন্তুতে যাবে। সো এটা কিন্তু সি নাম্বার অ্যান্সার হবে। ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকা বন্ধের কারণে নিলয় হতে রক্ত যথাক্রমে পালমোনারি ও সিস্টেমিক মহাধমনীতে যায়। তো বলতেছে যে উদ্দীপকে উল্লেখিত ঘটনার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এটা হবে হচ্ছে নিলয়ের সিস্টল। আর যদি তোমাকে সেম জিনিসটা দিয়েই বলে যে উদ্দীপকে উল্লেখিত কপাটিকা দুটি বন্ধ থাকে যে ধাপে, তো কোন ধাপে বন্ধ থাকবে? একটা হইল অলিন্দের ডায়াস্টলে, আর একটা হচ্ছে নিলয়ের সিস্টলে। তার মানে 2 এবং 3 হচ্ছে অ্যান্সার। কোন শ্বেত রক্তকণিকায় হেপারিন থাকে? এটা হচ্ছে বেসোফিলা, আমরা কিন্তু হেপারিন পাই। আর কোন রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে? ওই সেম বেসোফিল। করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? হৃৎপিণ্ডে কিন্তু হচ্ছে করোনারি ধমনী রক্ত সংবহন করে। পরবর্তী প্রশ্নে বলতেছে রক্তের গতিপথের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা কিন্তু এটা জানি যে ডান অলিন্দ থেকে যাবে হচ্ছে ডান নিলয়ে, তারপর যাবে ফুসফুসে, তারপর যাবে হচ্ছে বাম অলিন্দে। তার মানে 1 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বাইকাস্পিড কপাটিকার অবস্থান কোথায়? এটা হচ্ছে বাম অলিন্দ এবং হচ্ছে বাম নিলয়ের মাঝে। এসএন এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আমরা কিন্তু জানি যে এর কার্যকারিতা কমে গেলে ক্লান্তি ও শ্বাসকষ্ট অনুভূত হয়। হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত থাকে? এটা হচ্ছে NH2 বা অ্যামিনো গ্রুপ। অ্যালভিওলাসের শ্বসন কার্যে কী কী ভূমিকা রাখে? আমরা একটু দেখি। স্কোয়ামাস অ্যাপিথেলিয়াল কোষ, এটা ঠিক আছে। সেপ্টাল কোষ ঠিক আছে। কোলাজেন তন্তু, এটাও ঠিক আছে। তার মানে 1, 2, 3 তিনটাই অ্যান্সার। কোনটি অ্যালভিওলাসের প্রাচীর থেকে ক্ষরণ হয়? এটা হচ্ছে সারফ্যাক্ট্যান্ট। নেক্সট প্রশ্নে একটা বহুপদী দেওয়া আছে, বলতেছে সাইনোসাইটিসে আক্রান্ত সাইনাসগুলো কি হয়? এটা হচ্ছে ম্যাক্সিলারি হয়, অ্যাথময়েড হয় এবং হচ্ছে স্ফেনয়েডও হয়। তো তার মানে আমাদের তিনটাই কিন্তু হচ্ছে অ্যান্সার। এখানে একটা চিত্র দেওয়া আছে, শ্বসন থেকে বলা হয়েছে বহিঃশ্বসন হয়, অন্তঃশ্বসন হয়, ঠিক আছে। বাট এই যে চিহ্নিত অংশটা রয়েছে অর্থাৎ বহিঃশ্বসন, এটার ক্ষেত্রে কোনটি ঘটে? আমরা জানি যে বহিঃশ্বসনে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হয়। তার মানে বি নাম্বার অ্যান্সার। মানব ভ্রূণে কত সপ্তাহ বয়স থেকে সারফ্যাক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়? এটা হচ্ছে 23 সপ্তাহ থেকে। বাম ফুসফুসে কতটি লোবিউল থাকে? বাম ফুসফুসে আমরা জানি 8টা লোবিউল থাকে। আর এখানে হচ্ছে একটা প্রবাহচিত্র বা ফ্লো চার্টকে তোমাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। তো আমরা জানি ট্রাকিয়া থেকে হচ্ছে ব্রঙ্কাই, তারপর হচ্ছে ব্রঙ্কিউল, তারপর হচ্ছে অ্যালভিওলার। সো এটা কিন্তু হচ্ছে এ নাম্বারটা অ্যান্সার। সারফ্যাক্ট্যান্ট কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে অ্যালভিওলাসে আমরা হচ্ছে এটা পাই।
আর যদি তোমাকে এটার বৈশিষ্ট্য জিজ্ঞেস করে তাহলে হচ্ছে আমরা বৈশিষ্ট্য কিন্তু ইজিলি অপশন টেস্ট করে বের করতে পারবো। যেমন তরলের পৃষ্ঠটান কমিয়ে দেয়, এটা ঠিক আছে। জীবাণু ধ্বংস করে, এটাও ঠিক আছে। 23 সপ্তাহের মানব ভ্রূণে পাওয়া যায়, যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি, এটাও ঠিক আছে। তার মানে 1, 2, 3 তিনটাই কিন্তু হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে, বলতেছে যে এ যে অংশটা রয়েছে এখানে পরিশ্রুত তরলে ক্রিয়েটিনের শতকরা হার কত, এটা হইল 0.07। আর এই যে বি যে অংশটা রয়েছে, তো উদ্দীপকের বি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটা, এটা হবে হচ্ছে অ্যাড্রেনালিন। ইউরিয়া প্রধানত কোথায় তৈরি হয়, এটা কিন্তু আগে একবার দেখাইছিলাম যকৃতে। আর নেফ্রনের কাজ সম্পর্কেও কিন্তু জিজ্ঞেস করতে পারে, যেমন এখানে বলা হয়েছে নেফ্রনের ক্ষেত্রে কোনটি সঠিক। তো ভিসারাল স্তর পোডোসাইট কোষ দ্বারা গঠিত, এটা ঠিক আছে। প্যারাইটাল স্তর আইসাকার এপিথেলিয়াল কোষে গঠিত, এটাও ঠিক আছে। পেয়ালার মতো প্রসারিত অংশকে বোম্যান্স ক্যাপসুল বলে, এটা কিন্তু আমরা সবাই জানি ছোটোবেলা থেকে, সো এটাও ঠিক আছে। তার মানে 1, 2, 3 তিনটাই কিন্তু অ্যান্সার। রক্তরসে নাইট্রোজেন ঘটিত অপ্রোটিন পদার্থ কোনটা, এটা হচ্ছে ক্রিয়েটিনিন, কিন্তু অপ্রোটিন পদার্থ। নেফ্রনের নিকটবর্তী প্যাচানোনালীতে কি সংঘটিত হয়, আমরা জানি পুনঃশোষণ হচ্ছে সংঘটিত হয়, তার মানে প্রথমটাই হচ্ছে অ্যান্সার। প্রাপ্তবয়স্ক মানুষে হিব্বন গঠনকারী অস্থি কোনটা, এটা হচ্ছে পিউবিস, ইসচিয়াম এবং হচ্ছে ইলিয়াম। বক্ষপিঞ্জরের অস্থিগুলোর প্রান্তভাগে কোন ধরনের তরুণাস্থি থাকে, এটা হচ্ছে হায়ালিন নামে আমরা কিন্তু তরুণাস্থি এখানে পাই। কিউবয়েড অস্থি কোন অংশে দেখা যায়, এটা কিন্তু হচ্ছে গোড়ালিতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে বলতেছে যে থোরাসিকের যে কশেরুকাগুলো আদর্শ কশেরুকার অন্তর্ভুক্ত, এখন কোনগুলা হচ্ছে আদর্শ কশেরুকার অন্তর্ভুক্ত, এটা হইল পঞ্চম এবং সপ্তম। মানুষের গ্রীবাদেশীয় কশেরুকা কয়টি, সো গ্রীবাদেশীয় কশেরুকা আমরা জানি 7টা। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক, এটা হচ্ছে বল, ভার এবং হচ্ছে ফালক্রাম। মানুষের বৃহত্তম অস্থির অংশ কোনটি, আমরা জানি কন্ডাইল হচ্ছে মানুষের বৃহত্তম অস্থির অংশ। পরবর্তী প্রশ্নে তোমাকে কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য সম্পর্কে আসলে জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে কিন্তু আমরা জানি কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারক্যালোটেড ডিস্ক থাকবে এবং মায়োফাইব্রিল থাকবে, তার মানে এখানে অ্যান্সার হবে হচ্ছে পরবর্তী প্রশ্নে তোমাকে কিন্তু কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য বলছে। তো কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্যতে আমরা কিন্তু পাবো হচ্ছে ইন্টারক্যালোটেড ডিস্ক এবং মায়োফাইব্রিল, তার মানে আমাদের 1 এবং 3 হচ্ছে অ্যান্সার। দুটি কোষেরুকার মধ্যবর্তী স্থানে কোন তরুণাস্থি পাওয়া যায়, আমরা কিন্তু শ্বেততন্তুময় তরুণাস্থি পাই। আর অ্যাক্সিস কোন অঞ্চলের কোষেরুকা, এটা হচ্ছে গ্রীবাদেশীয়। মানবদেহে অক্ষীয় কঙ্কালের অস্থি সংখ্যা কতটি, এটা হচ্ছে 80টা। চুনময় তরুণাস্থি কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে হিউমেরাস এবং ফিমারের মস্তকে। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে টেন্ডনের ক্ষেত্রে কোনটি সঠিক, এটার অ্যান্সার হবে হচ্ছে পেশিকে অস্থির সাথে যুক্ত করা। এর পরবর্তী প্রশ্নে বলতেছে যে কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার, এটা হচ্ছে পায়ের পাতার গোড়ালি। পরবর্তী প্রশ্নে জানতে চাইছে যে মিশ্র করটিক স্নায়ু কোনটা, এটা হচ্ছে ফেসিয়াল এবং ভেগাস, তার মানে 2 এবং 3 হচ্ছে অ্যান্সার। এখানে একটু বড় টাইপের কোয়েশ্চেন চলে আসছে যে মানবদেহের গ্রন্থিসমূহ স্বনালী, অনালী কিংবা মিশ্র প্রকৃতির হতে পারে। এই সব গ্রন্থি থেকে নিঃসৃত রস দেহের বিভিন্ন জৈব রাসায়নিক কাজে সহায়তা করে থাকে। তাহলে বলতেছে যে নিচের কোনটি প্রথমোক্ত ধরনের গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এটা কিন্তু হচ্ছে রেনিন হবে অ্যান্সার। আর সেম উদ্দীপকটা দিয়ে তোমাকে যদি বলে যে দ্বিতীয় প্রকার গ্রন্থি থেকে নিঃসৃত উপাদানের ক্ষেত্রে কোনটি সঠিক, তাহলে এটার অ্যান্সার কী হবে, রক্তে প্রবাহিত হবে এবং ভবিষ্যতের জন্য জমা থাকবে না, তার মানে 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা, এটা হচ্ছে সেরেব্রাম। নিচের কোন করটিক স্নায়ু মাথা ও কাঁধের সঞ্চালনে ভূমিকা রাখে, এটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। এর পরের প্রশ্নে বলতেছে যে মানুষের চোখের অক্ষিগোলকের অংশ কোনটা, এটা কিন্তু আমরা জানি লেন্স এবং হচ্ছে প্রকোষ্ঠ। মস্তিষ্কে কোন অংশের পরিমাণ সবচেয়ে বেশি, এটা হচ্ছে সেরিব্রামের পরিমাণ কিন্তু আমরা সবথেকে বেশি দেখি। কোন রেকটাস পেশি অক্ষিগোলকের উপরের দিকে ঘুরতে সহায়তা করে, এটা হচ্ছে সুপিরিয়ার। আর ভিট্রিয়াস হিউমারের ক্ষেত্রে কোনটি সঠিক, আমরা জানি যে অক্ষিগোলকের আকৃতি বজায় রাখতে ভিট্রিয়াস হিউমার কিন্তু ব্যবহার হয়ে থাকে। রডকোষের অনুপস্থিতিতে চোখে কী ধরনের ত্রুটি দেখা যায়, আমরা কিন্তু হচ্ছে রাতকানা রোগ যেটা আছে সেটা কিন্তু দেখতে পাই এই রডকোষের অনুপস্থিতির কারণে। এখানে একটা চিত্র দেওয়া আছে, বলা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত ছক কোন গ্রন্থিকে নির্দেশ করে, তার মানে এখানে এক্সের কথা বলছে। তো আমরা কিন্তু জানি যে এটা হবে হচ্ছে অগ্নাশয়। আর সেম জিনিসটা দিয়ে যদি তোমাকে বলে যে এক্স চিহ্নিত যৌগটির কাজ কি, এটা হচ্ছে রক্তে শর্করার পরিমাণ হচ্ছে বৃদ্ধি করা। পুং জননতন্ত্রের সাথে সম্পর্কিত গ্রন্থি কোনটা, একটা হচ্ছে প্রোস্টেট আর একটা হচ্ছে কাউপার, তার মানে এখানে 1 এবং 3 হচ্ছে অ্যান্সার। একটি প্রাইমারি ওওসাইট থেকে কয়টি পোলার বডি সৃষ্টি হয়, আমরা জানি 3টা পোলার বডি সৃষ্টি হয়। কোনটি অ্যাক্টোডার্ম থেকে উদ্ভূত, এটা হচ্ছে চোখের লেন্স।
আর অম্লার কাজ কোনটা? আমরা জানি যে ভ্রূণের বর্জ্য পদার্থ অপসারণ করা, এটাও যেমন কাজ, হরমোন ক্ষরণ করাও কাজ, অ্যান্টিজেন প্রতিহত করাও কিন্তু কাজ। তার মানে 1, 2 এবং 3। পুং জননতন্ত্রের অংশ কোনটা? এখানে জাস্ট তুমি যদি অপশন টেস্ট করো তাহলে শুধুমাত্র অ্যাপিডিডাইমিস এটাই তুমি পাবা, তার মানে প্রথমটাই হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্নে বলতেছে যে জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক মানব জীবনের ধারাবাহিকতা নিয়ে আলোচনায় বললেন ফিটাস একটি অঙ্গের মাধ্যমে জরায়ুর সাথে যুক্ত থাকে, তার মানে অ্যামব্লিকাল কর্ড। আচ্ছা, তো এর মাধ্যমে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে। গর্ভধারণের কোন মাসে উদ্দীপকের বস্তুটি গঠিত হয়? আমরা কিন্তু জানি এটা হবে হচ্ছে 4র্থ মাসে। আর সেম জিনিসটা অ্যামব্লিকাল কর্ড দিয়ে যদি তোমাকে বলে যে এটার বৈশিষ্ট্য কী, তাহলে আমরা হচ্ছে এখানে 2টা জিনিস পাবো। একটা হলো গ্যাসের বিনিময় করবে এবং হরমোন ক্ষরণ করবে, 1 এবং 3। আচ্ছা, প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ নিচের কোনটি? তো তুমি জাস্ট যদি এখানে অপশান দেখো তাহলে তুমি শুধুমাত্র পাবা সিরুমেন। কোন গ্রুপের রক্তে এ এবং বি উভয় অ্যান্টিবডি থাকে? এটা হচ্ছে ও। গুটি বসন্তের ভ্যাকসিন কে আবিষ্কার করেন? এটা হচ্ছে এডওয়ার্ড জেনার কিন্তু হচ্ছে গুটি বসন্তের যে ভ্যাকসিন সেটা আবিষ্কার করেন। সর্বপ্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ওই সেম এডওয়ার্ড জেনার। জাস্ট কোয়েশ্চেনটাকে একটু ঘুরাই দিছে। ম্যাক্রোফেজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ কলায় অবস্থান করে, এটাই কিন্তু হচ্ছে ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য, বাকিগুলো কিন্তু হবে না। পরবর্তী প্রশ্নে একটা চিত্র দেয়া আছে, তো এই চিত্রটাতে বলতেছে যে উদ্দীপকে উল্লিখিত চিহ্নের রোগের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। সো যেহেতু এটা এইডস, তো তার মানে এখানে হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্রিয়া সংগঠিত হতে পারবে না বা হতে বাধা দিবে। সো এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। বাবা মা উভয়ের রক্তের গ্রুপ যদি এ হয় তাহলে সন্তানের রক্তের গ্রুপ ও হওয়ার সম্ভাবনা কতটুকু? এটা হচ্ছে 25%। পরবর্তী প্রশ্নে একটা বড় উদ্দীপক দেয়া আছে, এখানে হচ্ছে সোয়াত, মুখ এবং বধির। সোহানাও হচ্ছে মুখ এবং বধির, এরা হচ্ছে স্বামী স্ত্রী এবং তাদের একটি কন্যা সন্তান আছে। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হইল যে উদ্দীপক অনুসারে উক্ত দম্পতির কন্যা সন্তানের অনুরূপ জিনোটাইপ বিশিষ্ট ছেলের সাথে বিয়ে হলে পরবর্তী বংশে কী অনুপাতে বৈশিষ্ট্য প্রকাশ পাবে? এটা হচ্ছে 9:7। পরিব্যক্তি মতবাদ কে দেন? এটা হচ্ছে হুগোদেভ রিস, তার মানে লাস্টেরটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নিচের কোন ধরনের মিলনে সকল পুত্র সন্তান বর্ণান্ধ হবে? এটা হচ্ছে পিতা স্বাভাবিক এবং মা যদি হচ্ছে বর্ণান্ধ হয় তাহলে যেটা হবে যে সকল পুত্র সন্তান কিন্তু হচ্ছে বর্ণান্ধ হবে। এরপরে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ? এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। পরবর্তী প্রশ্নে আসলে ব্যাক্রোশ সম্পর্কে জিজ্ঞাসা করছে, তো এটার অ্যান্সার কী হবে? 2 এবং 3। সো আমরা কিন্তু এটা দেখতেই পারতেছি। এখানে একটা কোয়েশ্চেন বোঝার আছে, বলতেছে যে বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক দৃষ্টির নারী যিনি বাহক নন, তো এনাদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে তাদের স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানদের সম্ভাব্য হার কত? এটা হচ্ছে 100%। আর যদি ব্লাড গ্রুপ নিয়ে কোনো প্রশ্ন আসে এরকম যে বি ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে? এটা হচ্ছে বি এবং ওর রক্ত কিন্তু হচ্ছে গ্রহণ করতে পারে। আর্কিওপ্টেরিসে কোন কোন শ্রেণীর বৈশিষ্ট্য রয়েছে? একটা হচ্ছে সরীসৃপ এবং হচ্ছে পাখি। পরবর্তী প্রশ্নে এখানে একটা হচ্ছে উদ্দীপকে চিত্র দেয়া আছে, যে এখানে হচ্ছে বলতেছে যে F1 যৌনুতে ব্যতিক্রম বর্ণ হওয়ার কারণ কি? এটা কিন্তু আমরা জানি যে অসম্পূর্ণ প্রকটতা। আর সেম কোশ্চেনটাই যদি আমাকে F2-র ক্ষেত্রে বলে যে F2 বংশের ফিনোটাইপিক অনুপাত কত, তাহলে এটা হবে হচ্ছে 1:2:1। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদটি কার দেওয়া? এটা কিন্তু ল্যামার্কের দেয়া। মানুষের লিঙ্গজনিত অস্বাভাবিকতা কি? এটা হচ্ছে থ্যালাসোমিয়াও হবে, হিমোফিলিয়াও হবে এবং হচ্ছে মাসকুলার ডিস্ট্রফিও হবে। তার মানে 3টাই হচ্ছে আমাদের লিঙ্গজনিত অস্বাভাবিকতার কিন্তু হচ্ছে রোগ। পরবর্তী প্রশ্নে বলতেছে যে XX এবং XO পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয় কার? এটা হচ্ছে ছারপোকা এবং হচ্ছে ফড়িংয়ে, মানুষে কিন্তু এটা হয় না। নিচের প্রশ্নে বলতেছে একটা উদ্দীপক আছে, দুটি কালো গিনিপিকের মধ্যে ক্রস ঘটানোর ফলে সাদা ও কালো উভয় ধরনের অপত্য জন্ম নিল। এরপর বলতেছে উদ্দীপকে উল্লেখিত গিনিপিকের মাতা পিতার জিনোটাইপ কী ধরনের হবে? যেহেতু অপত্য জন্ম নিয়েছে তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে B এবং হচ্ছে B। সেম উদ্দীপকটা দিয়ে তোমাকে যদি বলে যে কালো এবং সাদা অপত্যের অনুপাত কত, এটা হচ্ছে 3:1। নিচের কোনটি সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত? এটা হচ্ছে 1:2:1। পরবর্তী প্রশ্নে একটা উদ্দীপকে বলা হয়েছে যে বিশুদ্ধ লাল ফুল এবং বিশুদ্ধ সাদা ফুল কোনো বৈশিষ্ট্যই আসলে এটার জিনে একে অপরের উপর প্রকট নয়। বলতেছে F1 যৌনুর ফিনোটাইপ কি হবে? এটা কিন্তু হবে হচ্ছে গোলাপি, এটা কিন্তু আমরা বইয়ে দেখছি। এরপরে ওই সেম উদ্দীপকটা দিয়ে যদি বলে যে F2 যৌনুর ফুলের ফিনোটাইপিক অনুপাত কি হবে? এটা হবে হচ্ছে 1:2:1। কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ? এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা আমাদের মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম।
এখানে আমাদের একটা উদ্দীপক দেয়া আছে, তো আমরা একটু উদ্দীপকটা পড়ি। বলতেছে সোহান স্বাভাবিক পুরুষ, সম্প্রতি সে সুমি নামের একজন স্বাভাবিক কিন্তু বর্ণান্ধ বাহক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন এই সুমির জিনোটাইপটা কী হবে? এই যে এক্সি, এটা কিন্তু আমরা এখান থেকে আসলে বুঝতে পারতেছি। এরপরে ওই সেম উদ্দীপকটা দিয়েই তোমাকে যদি বলে যে তাদের প্রথম বংশধরের ছেলে সন্তানগুলো কী হবে, তো এটা হবে হচ্ছে 50% বর্ণান্ধ এবং 50% স্বাভাবিক। নিচের কোনটি সমসমস্ত অঙ্গ নয়? এটা হচ্ছে পাখির ডানা এবং পতঙ্গের ডানা। ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায় তত্ত্বটির প্রবক্তাকে, এটা হচ্ছে হ্যাকেল। এখানে একটা উদ্দীপক দেয়া আছে, এখানে বলা হচ্ছে যে প্রকৃত বৈশিষ্ট্যধারী বিশুদ্ধ কালো বর্ণের গিনিপিগ এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী সাদা বর্ণের গিনিপিগ। তো বলতেছে F2 এর ফিনোটাইপিক অনুপাত কী হবে? এটা হবে হচ্ছে 3:1। ওই সেম উদ্দীপকটাতেই তোমাকে যদি বলে যে টেস্ট ক্রসের ফলে প্রাপ্ত জীব কী হবে, একটা হলো হেটারোজাইগাস কালো, আরেকটা হইল হোমোজাইগাস সাদা। ফনোট্যাক্সিসের সাথে নিম্নের কোনটি জড়িত? আমরা জানি শব্দ হচ্ছে ফনোট্যাক্সিসের সাথে জড়িত। জিগজ্যাগ নৃত্য প্রদর্শন করে কোন প্রাণী? এটা হচ্ছে স্টিকলব্যাক। প্রাণীর সহজাত আচরণ কি? তো এটার মধ্যে পড়বে হচ্ছে মাকড়সার জাল তৈরি করা এবং টুনটুনি পাখির বাসা নির্মাণ করা। তার মানে 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন? তিনি হচ্ছে সাপেক্ষণ পরীক্ষা করেন। তো এই ছিল হচ্ছে এমসিকিউ। তো এই এমসিকিউগুলো হচ্ছে তোমরা খুব ভালো মতো পড়বা ব্যাখ্যা সহ, এবং পরীক্ষার আগ পর্যন্ত এটাই পড়তে থাকবা, অর্থাৎ এক্সাম হলে যাওয়ার আগ পর্যন্ত। সো এই এমসিকিউগুলো পড়লে কিন্তু তোমাদের সবগুলো টাইপই কাভার হয়ে যাবে, আর তোমাদের এক্সাম হলে কমন পাওয়ার জন্য এটাই কিন্তু যথেষ্ট। তো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। ধন্যবাদ সবাইকে।